বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো সুলতানি আমলে বাংলার শাসন ব্যবস্থার বিষয়। বাংলাদেশের সুলতানি আমলের সমসাময়িক কালের লিখিত ইতিহাস গ্রন্থের অভাবে সুলতানি আমলের শাসন ব্যবস্থা সঠিক স্বরূপ নিরূপণ করা বেশ কঠিন এবং কষ্টসাধ্য। তা সত্ত্বেও সমসাময়িক শিলালিপি, মুদ্রা, সাহিত্য এবং পরবর্তীকালের লিখিত ইতিহাসগুলি থেকে সুলতানি আমলের শাসন ব্যবস্থার তথ্য পাওয়া যায়। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির বঙ্গ বিজিত হওয়ার পর বঙ্গ কখনো কখনো দিল্লির সালতানাতদের একটি অন্যতম প্রদেশে পরিণত হয়, আবার কখনো কখনো স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা হয়। সুতরাং সুলতানি আমলের শাসন ব্যবস্থায় দিল্লির সালতানাতদের রীতিনীতি ও অনুশাসনের প্রভাব পরিলক্ষিত হয়। সুলতানি আমলে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে কয়েক শতাব্দী ধরে পশ্চিম ও মধ্য এশিয়ায় মুসলিম শাসন প্রতিষ্ঠা ছিল। উক্ত শাসন ব্যবস্থায় বাংলাদেশের শাসন ব্যবস্থাকেও প্রভাবিত করে। নিম্নে দিল্লির সুলতানি আমলের যে শাসন ব্যবস্থা বাংলাদেশে পরিলক্ষিত হয় সে বিষয়টি আমি আলোচনা করছি। খলজি মালিকদের শাসনাধীনে বাংলার সুলতানদের শাসন ব্যবস্থা। বখতিয়ার খলজির বাংলা বিজয়ের পর লক্ষ্যনাথাবতী হতে বাংলার রাজধানী স্থানান্তর করেন এবং শাসন কার্য সুবিধার জন্য বাংলার মুসলিম রাজ্যকে কয়েকটি ভাগে ভাগ করেন। প্রতিটি ভাগকে ইকতা বলা হতো এবং ইকতার শাসনকর্তাকে মুক্তা বলা হতো। মুক্তারা ছিল সমসাময়িক লোক, তাদের দায়িত্ব ছিল বিজিত রাজ্যের স্থায়িত্ব বিধান করা ও বেসামরিক কার্যকলাপ পরিচালনা করা। বখতিয়ার খলজির বাংলা বিজয়ের পর অমাত্যদের অন্তদ্বন্দ্বের ফলে বাংলার দিল্লির অধীনস্থ প্রদেশে পরিণত হয়। দিল্লির অধীনস্থ বঙ্গের শাসকদের ওয়ালি বা জাবিত বলা হতো। দিল্লির সুলতানরা শাসনকার্য সুবিধার জন্য সমগ্র বাংলাকে লক্ষ্যনাবতী, সাতগাঁও ও সোনারগাঁও এই তিনটি ইকতায় বিভক্ত করেন। প্রতিটি ইকতায় একজন করে শাসনকর্তা নিযুক্ত করেন। সুলতানি আমলে প্রতিটি প্রদেশে একজন করে শাসনকর্তা নিয়োগ করেন এই তিনটি অঞ্চলে। স্বাধীন সুলতানদের শাসন ব্যবস্থা। 1338 খ্রিস্টাব্দের পর বাংলায় স্বাধীন সালতানাত প্রতিষ্ঠিত হয়। স্বাধীন সালতানাতরা স্থানীয়দের সহযোগিতার উপর নির্ভরশীল ছিলেন, ফলে তাদের শাসনামলের শাসন ব্যবস্থায় জনগণের সক্রিয় ভূমিকা পালন করে এবং হিন্দু মুসলমানরা যৌথ প্রচেষ্টায় শাসন ব্যবস্থা কার্যকারী করে তোলেন। অর্থাৎ হিন্দু এবং মুসলিমরা যৌথ প্রচেষ্টায় একটি শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। এই শাসন ব্যবস্থায় ধাপসমূহের মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সেটি হলো সুলতান। সুলতানি যুগে সুলতান ছিলেন সকল ক্ষমতার উৎস, অর্থাৎ সুলতানদের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। সুলতান ছিলেন আইন প্রণয়নকারী, শাসন সংক্রান্ত বিষয়ের সর্বময় ক্ষমতার অধিকারী এবং বিচার বিভাগের সর্বোচ্চ অধিকর্তা। অর্থাৎ সুলতান নিজেই আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের সর্বোচ্চ অধিকর্তা ছিলেন। উচ্চপদস্থ কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে একমাত্র সুলতানের সিদ্ধান্তই চূড়ান্ত ছিলেন। তারা সাধারণত ইসলাম বহির্ভূত আইন প্রণয়ন করতেন না। অর্থাৎ সুলতানরা সবসময় ইসলামী আইন বা ইসলামের আইনের মধ্যেই চলতেন না, ইসলামের আইন বাইরে কোনো আইন প্রণয়ন করতেন না। তারা ইসলাম এবং জনগণের মঙ্গলের জন্য সর্বদা সচেষ্ট থাকতেন। সুলতানদের জারিকৃত মুদ্রা ও শিলালিপিমালায় প্রাপ্ত তথ্য তাদের বিভিন্ন উপাধি হতে প্রমাণিত হয় যে তারা সর্বদা স্বাধীন এবং সর্বমোক্ত ক্ষমতার অধিকারী ছিলেন। মুদ্রায় তারা সুলতান
এবং আজম সুলতান ও মুয়াজ্জম উপাধি ধারণ করতেন। অর্থাৎ এই সমস্ত উপাধির অর্থ হলো বড় সুলতান বা বড় রাজা। আবার কোনো কোনো মুদ্রায় তারা সুলতান ও আদিম ইমামুল আজম সিকিন্দার উপাধি গ্রহণ করতেন। সুলতান নিজেদের মধ্যে আন্তঃবিরোধ নিরসনের জন্য খলিফার প্রতি আনুগত্য প্রদর্শন করে মুদ্রায় তাদের নাম অঙ্কিত করতেন এবং খলিফার কাছ থেকে সনদ লাভ করতেন। যেমন ইলতুৎমিশ, সুলতান মাহমুদ, গিয়াসউদ্দিন বলবন, তাদের মুদ্রায় আব্বাসীয় খলিফার নাম অঙ্কন ছিল। ইলিয়াস শাহী সুলতানরা কোনো খলিফার নাম অঙ্কন না করেও মুদ্রায় নিজেদের নাসিরি আজমুল মুমিনিন অর্থাৎ এই নাম তারা ব্যবহার করতেন। সুলতানি শাসন ব্যবস্থায় বড় একটি বিষয় ছিল, সেটা হলো অমাত্য। অমাত্যরা ছিলেন সুলতানি পরামর্শদাতা, অর্থাৎ তারা সুলতানকে বিভিন্ন সময় পরামর্শ দান করতেন রাজ্য পরিচালনার ক্ষেত্রে। তারা বিভিন্ন পদে নিযুক্ত থাকতেন এবং রাজধানীতে বসবাস করতেন। অমাত্যরা রাজদরবারে হাজিরা দিতেন। তাদের আমির বা অলি রূপে অভিহিত করা হতো। রাজ্যের সমস্ত স্বরূপ অমাত্যরা বহিঃশক্তির নিয়ন্ত্রণ এবং স্থানীয় লোকদের গোলযোগ মীমাংসার জন্যে অমাত্যরা সাহায্য করতেন সুলতানকে। অমাত্যদের মধ্যস্থায় সুলতান যুদ্ধবিরতি বা শান্তি সমাবেশ স্থাপন করতে সক্ষম হতেন। সুলতানদের মধ্যে উত্তরাধিকারী আইন না থাকায় উত্তরাধিকার প্রশ্নে বিরোধ সুলতানরা নির্ধারণ করতেন না, এই নির্ধারণ করে দিতেন অমাত্যরা। তারা সাধারণত পরলোকগত সুলতানদের জ্যেষ্ঠ পুত্রকে সিংহাসনে বসাতেন, অর্থাৎ অমাত্যরা সুলতানদের জ্যেষ্ঠ পুত্রকে সিংহাসনে বসার কাজে সহযোগিতা করতেন। অমাত্যরা ছিলেন সামরিক এবং বেসামরিক কর্তা, তাই সুলতানরা তাদের সহযোগিতা নিয়ে শাসনকার্য পরিচালনা করতেন। সুলতানি শাসন ব্যবস্থার সুলতান এবং অমাত্যদের পরে যাদের স্থান ছিল তারা ছিল উজির। উজির মধ্যযুগের শাসন ব্যবস্থায় সুলতানদের পরেই উজিরদের স্থান ছিল। উজির শাসনকার্য এবং রাজস্ব সংক্রান্ত বিষয়ে সর্বেসর্বা ছিলেন। অনেক সময় সুলতানরা দুর্বল হয়ে পড়লে বা রাজধানীর বাইরে গেলে উজিরকে শাসনকার্য পরিচালনার দায়িত্ব দিতেন। যেমন গিয়াসউদ্দিন আজম শাহের সময়, আজম খান, ফতেহ শাহের সময়, খানজাহান প্রমুখ এরা ছিলেন সুলতানি আমলের প্রসিদ্ধ উজির। শিলালিপিতে উজিরকে ইকলামি এবং শহরের শাসক হিসেবে অভিহিত করা হতো। আবার উজিরকে একসময় সবই লস্কর, কোতোয়াল ইত্যাদি নামে ডাকা হতো। সুলতানরা এবং বাংলার উজিররা নানান রকম দায়িত্ব এবং কর্তব্য পালন করতেন। তখন একই লোক একসঙ্গে উজির এবং সারি, লস্কর ইত্যাদি কয়েকটি দপ্তরে দায়িত্ব পালন করতেন, অর্থাৎ একসাথে অনেকগুলো দপ্তরে দায়িত্ব পালন করার সুযোগ ছিল উজিরদের। অমাত্যরা রাষ্ট্রকার্য পরিচালনা কার্য, রাজকার্য পরিচালনা কার্য রাজধানীতে বসবাস করতেন এবং সুলতানদেরকে সহযোগিতা করতেন। অমাত্যরাও সহযোগিতার পাশাপাশি উজিররাও সুলতানদেরকে নানান কাজে সহযোগিতা করতেন। রাজস্ব বিভাগ। সুলতানি আমলে রাজস্বের উৎসের মধ্যে গনিমা, ভূমি রাজস্ব, বাণিজ্য শুল্ক, আবগারি শুল্কের উল্লেখ পাওয়া যায়। সুলতানরা বহিঃশত্রুর সাথে যুদ্ধ জয়লাভ করে প্রচুর সম্পদ হস্তগত করতেন। সুলতানরা যে সমস্ত সম্পদ হস্তগত করতেন তা গনিমা হিসেবে চিহ্নিত ছিল। গনিমা রাজ্যের আয়ের প্রধান অন্যতম উৎস হিসেবে ধরা হতো। সুলতানদের ক্ষমতা লাভের পর পার্শ্ববর্তী হিন্দু রায়েরা ভূমি রাজস্ব পাঠাতেন সুলতানদের কাছে।
সুলতানরা ভূমি রাজস্ব দ্বারা মুদ্রা প্রচলন করতেন। বিবরণ অনুযায়ী ভূমি রাজস্বের পরিমাণ ছিল উৎপাদনের 1/5। বণিকদের বক্তব্য অনুযায়ী গোমস্তারা ভূমি রাজস্ব আদায় করতেন। গোমস্তাদের নেতাকে সারি গোমস্তা বলা হতো। তৎকালীন আভ্যন্তরীণ এবং বৈদেশিক বাংলায় আমদানি ও রপ্তানি বাণিজ্যের উপর শুল্ক ধার্য করার নীতি প্রচলন ছিল। চট্টগ্রাম বন্দরে শুল্ক আদায় করা হতো এবং মুদ্রার সমুদ্র উপকূলে ও এদেশের অভ্যন্তরে অনেক শহরে শুল্ক আদায়ের জন্য কর্মকর্তা নিয়োগ করা হতো। এছাড়া নদী পার হওয়ার সময় শুল্ক, ইট কর, পাথর কর, কাঠ কর ইত্যাদি আদায় করা হতো, যেটাকে সহজ বাংলায় অনেকে কুত আদায় করা বলা হতো। সে সময়ের যে শব্দচয়ন, কুত শব্দটি রাজস্ব আদায়ের ক্ষেত্রেও ব্যবহার হতো পানিপথের যে সকল শুল্ক বা আদায় করা হতো সেটাকে। সামরিক বিভাগ। সুলতানি আমলে মুসলিম শক্তি ও মূল ভিত্তি ছিল সামরিক বাহিনী। বাংলার শাসন ব্যবস্থা ছিল আধা সামরিক এবং আধা বেসামরিক। সামরিক অফিসার ও সামরিক বাহিনীর অধিনায়ক হতে নিযুক্ত হতেন। সুলতান নিজেই সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এর দায়িত্ব পালন করতেন। সামরিক বাহিনী 4 ভাগে বিভক্ত ছিল সুলতানি আমলে: পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী, নৌবাহিনী এবং হস্তি বাহিনী। সে সময় এই 4টি বাহিনী প্রচলিত হতো। সামরিক বিভাগের 3টি পদ উপাধি ছিল, উচ্চ পদ ছিল 3টি, যথা সারি লস্কর, সারি খাইল এবং জন্মদার। সারি খাইল এবং এর অধীনে 10 জন সৈন্য থাকত। আরজি মসলিক সৈন্যবাহিনীর প্রশাসনিক ছিলেন। সুলতান যুদ্ধবিগ্রহের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিতেন এবং বিভিন্ন যুদ্ধের জন্য বিভিন্ন সৈন্য নিযুক্ত করতেন। অর্থাৎ সুলতানের পরামর্শক্রমে যুদ্ধের সিদ্ধান্ত হতো এবং সুলতান যুদ্ধ পরিচালনা করার জন্য সৈনিকদেরকে নিযুক্ত করতেন। যুদ্ধের জন্য তীর, ধনুক, নেজা, খঞ্জন ইত্যাদি যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা হতো। আজকের দিনে যে মরণাস্ত্র, এগুলো সুলতানি আমলে ছিল না। অ্যাটম বোমা, পারমাণবিক বোমা, হাইপারসোনিক বিমান এগুলো সুলতানি আমলে ছিল না। তখন হস্তি বাহিনী হাতি নিয়ে যুদ্ধ করতে যেত সামরিক বাহিনী এবং নৌবাহিনী, এই বাহিনীগুলো প্রচলিত হতো। অর্থাৎ মুষ্টিযুদ্ধও অনেক সময় প্রচলন ছিল। তীর, খঞ্জন ইত্যাদি নিয়েই যুদ্ধ করা হতো, যা আজ ফিলিস্তিনি রাষ্ট্রের অধিবাসীরা করে। ইট, কাঠ, পাথর এবং খঞ্জন সহ ছোট ছোট অস্ত্র দিয়ে তারা সৈন্যদেরকে মোকাবেলা করে। বিচার বিভাগ। সুলতান সর্বশ্রেষ্ঠ বিচারক হিসাবে নিযুক্ত ছিলেন। কাজীরা যেসব বিচারে অক্ষম ছিল, সুলতানরা তা করতেন। দৈনন্দিন বিচার কার্য কাজী পরিচালনা করতেন। শহরের ও গ্রামের কাজী নিযুক্ত ছিলেন এবং জ্ঞানী ব্যক্তিরা বিচার কার্য হিসাবে পরিচালনা করতেন। শাস্তি ছিল 2 প্রকার, একটা হলো প্রহর আর একটা হলো নির্বাসন। নির্বাসন উচ্চ শাস্তি ছিল, রাজদ্রোহীর জন্যে এবং মৃত্যুদণ্ড পর্যন্ত ছিল। গ্রাম্য পর্যায়ে গ্রামের শান্তি রক্ষা এবং গ্রামের সামরিক ক্রিয়াকলাপ পরিচালনা করতেন। সামাজিক ব্যাপারে সামাজিক আইন ছিল, বিশেষ করে হিন্দুদের ব্যাপারে হিন্দু আইন বলবৎ ছিল। সুলতানি আমলে হিন্দুদের জন্যে আলাদা হিন্দু আইন বলবৎ ছিল। তাদের বিষয়ে আলাদা আইনের মধ্যে বলা ছিল। প্রাদেশিক এবং স্থানীয় শাসন কার্য সংক্রান্ত বিষয়। সুলতানি আমলের সমসাময়িক শিলালিপি ও মুদ্রায় ইকলিম এবং খিতি, কিত্তা, খামা ইত্যাদি শাসন বিভাগের নামকরণ করা হতো। ইকলিম বড় এলাকাকে এবং আরদা ছোট এলাকাকে বলা হতো। এর ভারপ্রাপ্ত মালিক সারি লস্কর, জমাদারি, গাহির এবং উমল্লি
উমুহল্লি বলা হতো। খিত্তা ছিল স্থানীয় সামরিক ছাউনি ও কসবা ছিল অস্থায়ী সামরিক ছাউনি। খিত্তা ও কসবা খামা সারি লস্করের অধীনে ছিল। সামন্তরা নির্দিষ্ট পরিমাণ করের বিনিময়ে নিজ এলাকা শাসন করত। বাংলার সুলতানি আমলের মুসলমান সুলতানরা দিল্লির অনুসরণে প্রশাসনিক ব্যবস্থা পরিচালনা করতেন। তবে ভৌগোলিক অবস্থার কারণে তারা প্রশাসনিক ব্যবস্থা রদবদলও করতেন। অর্থাৎ দিল্লির যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার প্রভাব ছিল সুলতানি আমলে বাংলার শাসন ব্যবস্থায়। সুলতানি আমলের বাংলার যে শাসন ব্যবস্থা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সুন্দর, যার উপর ভিত্তি করে আজকের এই শাসন কার্য পরিচালিত হয়। রাজ্য শাসনের এই ধারণা তৎকালীন সময়ে বাংলার সুলতানরা যে ধারণা বাঙালি মননে দিয়ে গেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, নিঃসংশয়ে উচ্চ প্রশংসার দাবি রাখে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমি সুলতানি আমলের যে শাসন ব্যবস্থার বিবরণ আপনাদেরকে দিলাম, এই শাসন ব্যবস্থার যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সেই বিষয়গুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ভালো থাকবেন। আমাদের ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।